দীর্ঘ 18 বছর পর 111-এর আগে ও পরের প্রেক্ষাপট নিয়ে একান্ত আলোচনায় আসেন সাবেক অর্থমন্ত্রী মরহুম সাইফুর রহমানের ব্যক্তিগত কর্মকর্তা, যিনি বর্তমানে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী এফসি এর ব্যক্তিগত কর্মকর্তারত আনোয়ার জাহিদ। বীর চট্টলা টিভি, সংবাদ বিনোদন সারাক্ষণ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি হচ্ছি বীর চট্টলা টিভি চেয়ারম্যান। আমার বীর চট্টলা টিভি অর্থাৎ ইতিহাস নিয়ে আমি কিছু প্রশ্ন করে থাকি সবসময়, যারা এজ এ পলিটিক্যাল লিডার জি, তাদের ইতিহাস নিয়ে আমি আপনার থেকে জানতে চাচ্ছি 111-এর আগে ও পরের ঘটনার সম্পর্কে। 111-এর পরবর্তী সময়ে বিএনপির দুই বিবাদমান গ্রুপের ঐক্য প্রক্রিয়া লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ মহোদয়ের ভূমিকা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ এস এম গিয়াসউদ্দিন সম্রাট সাহেব, চেয়ারম্যান বীর চট্টলা টিভি। আজকে একটু পরে আপনার এই অনলাইন পোর্টাল বীর চট্টলা টিভির শুভ উদ্বোধন হতে যাচ্ছে। তো প্রথমে আমি আপনার বীর চট্টলা টিভির শুভ উদ্বোধনের বার্তা এই মিডিয়ার মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছে দিতে চাচ্ছি। তারপরে কথা হলো, বীর চট্টলা টিভির মাধ্যমে আপনি যে প্রশ্ন করেছেন তার উত্তরের শিরোনাম হচ্ছে 111-এর আগে এবং পরের ঘটনা। এবং সেক্ষেত্রে 111-এর পরে বিবাদমান দুই বিএনপির গ্রুপের মধ্যে যে একটা বিভাজন সৃষ্টি হয়েছিল, যে বা যাহারা করেছেন, কিন্তু দুইটা গ্রুপে বিভক্ত হয়ে গিয়েছিল বিএনপি সেদিন 2007 সালের এই 111-এর দিন। এখন ব্যাপার হচ্ছে যে 111-এর আগের একটা ঘটনা আগে বলতে হবে, পরটা 111-এর পরবর্তী পর্যায়ে বিএনপির ঐক্য প্রক্রিয়ায় লাইন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ মহোদয়ের একটা ভূমিকা আছে, সেটা আমি একটু পরে বলছি আপনাকে। এই মিডিয়ার মাধ্যমে সেটা আমাদের বিএনপির সম্মানিত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং অ্যাক্টিং চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সাহেব সহ জাতীয় নির্বাহী কমিটির সব নেতৃবৃন্দ, বিএনপির কেন্দ্রীয় কমিটির আর কি, এবং সমস্ত জেলা উপজেলা পর্যায়ের তৃণমূল পর্যায়ের সমস্ত নেতৃবৃন্দ 111 কেন হয়েছে, কিভাবে হয়েছে, কারা করেছে, কেন করেছে, সব ইতিহাস তো সারা বাংলার মানুষে জানে, সেটা আমি এখানে আমার বলার কোনো প্রয়োজন নেই। কিন্তু 111-এর আগে একটা ছোট্ট ঘটনা ছিল এবং 111-এর পরবর্তী পর্যায়ে লাইন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ মহোদয়ের একটা ভূমিকা আছে অবশ্যই। সেটা বিএনপির উপর থেকে নিচে পর্যন্ত কোনো বিষয়টা কোনো পর্যায়ের নেতৃবৃন্দর কাছে এটা জানা নেই। যে কোনো একটা কৌশলগত কারণে সেটা আজকে বিএনপির সম্ভবত 18 বছর হয়ে গেছে, 18 বছরের পরে গেছে 111-এর ঘটনাটা। এতদিন একটা লিডারের, সিনিয়র বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমান সাহেবের বিশেষ অনুরোধে এই ছোট্ট বিষয়টা অদৃশ্য থেকে যায়, মানে অদৃশ্য অবস্থায় রয়ে গিয়েছে। আমরাও সেটা কখনো কোনো আলোচনার প্ল্যাটফর্ম পাই নাই বা সুযোগ পাই নাই বা বলার প্রয়োজনও মনে করি নাই। কিন্তু এটা আজকের এই প্রেক্ষাপটে এটা সারা বাংলাদেশের রাজনীতিবিদদের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবাইকে এই ছোট্ট একটা লাইনের একটা ঘটনা জানা একান্ত আবশ্যক বলে আমি মনে করছি। যেদিন আসলে বিএনপিকে বিভাজন সৃষ্টির জন্য সেই সময়কার ডিজিএফআই এর চিফ ব্রিগেডিয়ার জেনারেল বারের নেতৃত্বে এবং আরও আর্মির বিভিন্ন সেনা অফিসারদের সহযোগিতায় সেদিন জালালাবাদ হাউসে সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের নিজস্ব বাসভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদেরকে ডেকে এনে যে একটা নতুন কমিটি ওনাদের হাতে করা হয়, সেই কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছিল সাইফুর রহমান মহোদয়কে
আর মহাসচিব করা হয়েছিল সাবেক পানি সম্পদ মন্ত্রী মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম সাহেবকে। এদিন মনে করেন জালালাবাদ হাউসে সবাইকে একটা করে স্থায়ী কমিটির সদস্যদেরকে এনে জড়ো করা হয়। কিন্তু সেই সময় তৎকালীন মহাসচিব, আমাদের সম্মানিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মনোনীত মহাসচিব খন্দকার দেলোয়ার স্যারের বাসায় ছিল নেম ভবনে। সবাইকে ডেকে আনার পরে আর্মির অফিসাররা যখন ওনাকে নিয়ে আসতে যায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে, তখন আমিও আর্মির বেষ্টনীতে ছিলাম। আমার এই ঘেরোয়ার মধ্যে ছিল আমার সমস্ত কম্পিউটার, মোবাইল চিজ করা হয়েছিল সেদিন, এবং নজরবন্দি অবস্থার মতো করে রাখা হয়েছিল আমাকে আমার এই অফিসে। সেখান থেকে আমার একটা ছোট্ট সিটিসেল মোবাইল ছিল আমার ডেস্কে। আমি দৃষ্টির অগোচরে এটা নিয়ে আমি ওয়াশরুমে ঢুকে খন্দকার দেলোয়ার স্যারকে আমি ফোন করি। তখন লুনা আপা খন্দকার দেলোয়ার স্যারের মেয়ে ফোনটা ধরে বললাম যে প্রেক্ষাপট তো একটা সৃষ্টি হয়ে যাচ্ছে, একটা পরিস্থিতি চলতেছে আপা, আপনি তো অবশ্যই জানেন, তাড়াহুড়ো করে মহাসচিব স্যারকে বাসা থেকে স্থানান্তরিত করে দেন। এই 3 মিনিট আগে আর্মির গাড়ি দেলোয়ার স্যারকে নিয়ে সাইফুর রহমান স্যারের বাসায় ওই নতুন কমিটিতে অ্যাড করে ওনার থেকে সিগনেচার নেওয়ার জন্য ওনাকে আনতে গিয়েছে। আমার টেলিফোন পেয়ে তাড়াহুড়ো করে সেদিন মহাসচিব খন্দকার দেলোয়ার স্যারকে বার্ডেম হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছিল, এবং সেখানে প্রফেসর আজাদ, প্রফেসর মোহাম্মদ আলী, চিকিৎসকরা ওনাদের মানে অ্যাডভান্স চিকিৎসাধীন ভর্তি করিয়ে দেয় এবং প্রক্রিয়া শুরু করে দেয় চিকিৎসা। সেখান থেকে আর্মিরা আর ওনাকে আনা সম্ভব হয়নি। যদি সেদিন খন্দকার দেলোয়ার স্যারকে ওই জালালাবাদ হাউসে নিয়ে আসতে পারতো, তাহলে বিএনপির আরেকটা প্রেক্ষাপট তৈরি হয়ে যেত। কি ধরনের প্রেক্ষাপট তৈরি হয়ে যেত সেটা বিএনপি জাতীয়তাবাদী দলের বিজ্ঞ রাজনীতিবিদরাই ভালো চিন্তা ভাবনা করতে পারবে। আমি শুধু মেসেঞ্জার হিসেবে মেসেজটা দিচ্ছি পুরো বাংলাদেশ জাতীয়তাবাদী নেতৃবৃন্দকে। সে একটা টেলিফোন সেদিন অনেক সহযোগিতা করছিল জাতীয় নির্বাহী কমিটিকে, বিএনপির কেন্দ্রীয় কমিটিকে, যে খন্দকার দেলোয়ার স্যার তখন মাননীয় চেয়ারপারসন মহোদয়ের নির্বাচিত মনোনীত মহাসচিব। তখনকার ভাষায় যা বলা হতো মূলধারার মহাসচিব, আর একটা ধারা তৈরি করেছিল সংস্কারপন্থী, খালেদা জিয়াপন্থী। তো সেটা সেদিন আসলে আমার একটা টেলিফোন অনেক কাজে লেগেছিল। যে আপনি তখন কোন দায়িত্বে ছিলেন? আমি সেই সময় সাবেক সফল অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের এপিএস এর দায়িত্বে ছিলাম। আমি জালালাবাদ হাউসে বসতাম, ওখানে আমার কার্যালয় ছিল গুলশান 2 নম্বরে, 84 নম্বর রোডের 21 নম্বর বাড়িতে। এই ভূমিকার জন্য আমার বীর চট্টলা টিভির পক্ষ থেকে আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ দিয়ে ছোট করব না, আসলে আপনার একটি ফোনে আপনি তখনকার সময়ে 15 থেকে 16 কোটি লোককে নতুন একটা ইতিহাস গঠন করার জন্য একটা জোরালো ভূমিকা দায়িত্ব পালন করেছেন, যার জন্য আপনাকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরো একটা বিষয় আছে, সেটা 111-এর পরবর্তী ঘটনা। আমি এই মেসেজটা এই মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান সাহেবের কাছে এটা বার্তা পৌঁছে দিতে চাচ্ছি, এবং মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বরাবর এই মেসেজ পৌঁছে দিতে চাচ্ছি। এটা আজকের সময়ের দাবি, আমার নিজস্ব ব্যক্তিগত দাবি, আপনাদের মিডিয়াদের দাবি, সারা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের নেতৃবৃন্দদের দাবি, তৃণমূল কর্মীদের দাবি, যে আমাদের সর্বজন শ্রদ্ধেয়, সর্বজন প্রিয় একজন লিজেন্ড কিং অফ লায়নিজম, লিজেন্ড কিং অফ ন্যাশনালিজম অ্যান্ড লিজেন্ড কিং অফ সোশ্যালিজম বলতে গেলে, যিনি একমাত্র আমাদের চট্টগ্রামের বর্তমান সময়ের সেই আলোচিত ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, শিল্পপতি, জেনার নামের আগে আর পরে এখন কোনো আর বিশেষণ যোগ করতে হয় না আর কি। সেটা একটা সামান্য কর্মী থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং চেয়ারপারসন মহোদয় এক নামে সারা তথা দক্ষিণ এশিয়াতে যার নাম সবাই এক নামে চিনি সেই লাইন মোহাম্মদ আসলাম চৌধুরী মহোদয়। সেই সময় আসলে 111-এর আগের থেকেই ওনার তৎপরতা ছিল বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডকে
ত্বরান্বিত করার ক্ষেত্রে ওনার ভূমিকা, অর্থ, শ্রম, মেধা, প্রজ্ঞা, দক্ষতা দিয়ে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিয়ে আসতেছেন। কিন্তু আমি ওই একটা শ্রেণীর মানুষের জন্য আজকের এই মেসেজটা আমি দিচ্ছি, যারা লাইন মোহাম্মদ আসলাম চৌধুরী মহোদয়কে কোনো না কোনো সুযোগ সৃষ্টি করে বিতর্কিত করতে চেষ্টা করে, মানে একটু এই বিভিন্নভাবে একটু খাটো করার চেষ্টা করে। সেই চেষ্টা সফল হবে না, হয়নি অতীতেও, আগামীতেও হবে না আশা করি। কিন্তু আমার একটা মেসেজ দেওয়ার আছে, সেটা এই মেসেজটার পরে আমার আগে পরে সব ঘটনা সবাই জানি, কিন্তু একটা ঘটনা দৃশ্যমান হয়নি, এখনো অদৃশ্যই থেকে গেছে। সেটা আমি এখন বলতেছি। কাইন্ডলি অ্যাটেনশন আওয়ার অনারেবল চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, কাইন্ডলি অ্যাটেনশন আওয়ার অনারেবল অ্যাক্টিং চেয়ারম্যান তারেক জিয়া মহোদয়, এবং তৃণমূল থেকে কেন্দ্রীয় বিএনপির সমস্ত নেতৃবৃন্দ মহোদয়। যেদিন লাইন মোহাম্মদ আসলাম চৌধুরী 111-এর সময় যে দুইটা গ্রুপ সৃষ্টি করা হয়েছিল, এটা মিডিয়ার দেওয়া হোক বা যে কোনো ষড়যন্ত্রকারীদের দেওয়া হোক, যে খালেদা জিয়াপন্থী, তারেক জিয়া সংস্কারপন্থী, ওই সংস্কারপন্থী বলতে সাইফুর রহমান সাহেব আর মেজর হাফিজউদ্দিন মহোদয়কে তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর মহাসচিব নিযুক্ত করেছিলেন। এই ঘটনায় বাংলাদেশের অনেক নেতারা এই এক দুইটা গ্রুপকে এক করার অনেক প্রচেষ্টা চালিয়েছিল, কিন্তু সফল হতে পারেনি। একজন একমাত্র ব্যক্তি চট্টগ্রাম থেকে লাইন মোহাম্মদ আসলাম চৌধুরী মহোদয়, তিনি সফলতা অর্জন করেছেন। কিভাবে? আজকের এই মেসেজের পরেই উনি জানবেন সেটা। এটা বিটিএন লাইন আসলাম চৌধুরী লেট এম সাইফুর রহমানের ভিতরে সীমাবদ্ধ ছিল, এবং 1 নম্বর উইটনেস ডেপোনেন্ট ছিলাম আমি। সেটা আমার শ্রদ্ধেয় স্যার, আমি জেনার আগে দায়িত্ব ছিলাম, সাবেক অর্থমন্ত্রী মহোদয় জনাব এম সাইফুর রহমান সাহেব, তিনি আমাকে বলে, তিনার কাছে লাইন মোহাম্মদ আসলাম চৌধুরী মহোদয় গুলশানে গিয়ে, আগে পরে তো অনেক ঘটনা আছে, অনেক ত্যাগ তিতিক্ষা আছে, আমাকে একটা নোট দিয়ে দেওয়া হয়। নোটটা লাইন মোহাম্মদ আসলাম চৌধুরী মহোদয় নিজের হাতে লেখা, দানসিঁড়ি গুলশান 2 নম্বর দানসিঁড়ি রেস্টুরেন্টের টেবিলে বসে বসে উনি একটা মেসেজ লিখলেন আমাদের মরহুম সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান স্যারের কাছে। উনি একটা অনুরোধ বার্তা লিখলেন যে আমরা বিএনপি একটা দল, বিশাল একটা দল, বাংলাদেশের 80-85% নেতাকর্মী এবং জনগণের সমর্থিত একটা দল, এত বিরাট একটা জনপ্রিয় দল কখনো বিভাজন হতে পারে না, মানে 2 ভাগে বিভক্ত হতে পারে না। বিএনপির কেউ আগে আসছে, কেউ পরে আসছে, কিন্তু বিএনপির জন্য সবাই শ্রম, অর্থ, ত্যাগ, আন্দোলন, সংগ্রাম করে বিএনপিকে আজকে এই পর্যন্ত নিয়ে আসছে। এই বিএনপিকে আমরা বিভাজন অবস্থায় বা 2 ভাগে বিভক্ত অবস্থায় দেখতে চাই না। সে কারণে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় স্যারকে উনি বার্তা দিলেন, একটু অনুরোধ জানালেন যে আমরা বিএনপি, একটা বিএনপি, ইউনাইটেড বিএনপি দেখতে চাই, একটা পরিবার, একটা বিএনপি দেখতে চাই। এবং সেটা আসলাম চৌধুরী মহোদয় বলেছিল, আমার এখানে সংস্কার হলেও নট উইথাউট বেগম খালেদা জিয়া, নট উইথাউট তারেক রহমান, হ্যাঁ, এদেরকে বাদ দিয়ে কোনো এই পার্টির সংস্কার নয়, এই সংস্কার আমরা চাই না। আমাদের প্রাণপ্রিয় নেতা মরহুম শহীদ জিয়া রহমানের আদর্শ বিএনপিকে আমরা এই অবস্থা দেখতে চাই না। সেটা সেই জিয়াউর রহমান সাহেবের যে একটা স্বপ্ন ছিল এই বাংলাদেশকে নিয়ে, আমাদের চট্টগ্রামের এই লাইন মোহাম্মদ আসলাম চৌধুরী মহোদয়ের একটা স্বপ্ন ছিল। সেদিন আমি 2 বিভক্ত বিবাদমান বিএনপিকে আমি এক না করা পর্যন্ত আমি ঢাকা গুলশান ছাড়বো না, সেটা উনি আমাকে বলেছিলেন সেদিন। আমি 1 নম্বর আজকে সাক্ষী দিচ্ছি, আমি আজকে মেসেজ দিচ্ছি পুরো বিএনপির সবাইকে, আমাদের সম্মানিত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ম্যাডামের প্রতি এবং আমাদের তারেক জিয়া স্যারের প্রতি আমি জানাচ্ছি। এটা আমার ব্যক্তিগত উদ্যোগ, সেটা লাইন মোহাম্মদ আসলাম চৌধুরী মহোদয় উনিও জানে না। সেদিন সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান মহোদয় বলছিল, এই মেসেজটা তুমি কোথায় পেয়েছো? আমি বললাম, স্যার এটা চট্টগ্রামের সেই উদীয়মান ইয়ং এনার্জেটিক অ্যান্ড ডাইনামিক অ্যান্ড ডেমোক্রেট লিডার লাইন মোহাম্মদ আসলাম চৌধুরী মহোদয়ের হাতে লেখা এই চিঠি আপনাকে এই বার্তা দিলেন। উনি এক বিএনপি দেখতে চাই, আপনাকে সংস্কার কার্যক্রম থেকে দূরে সরাতে চাই এবং এটা অকার্যকর করে দিতে হবে অচিরেই। কিন্তু এখানে একটা কথা আমি অ্যাড করতে চাই, সেই সময় আমাদের মরহুম শফিল বাড়ি বাবু ভাই, আজিজুল বাড়ি হেলাল ভাই,
আমাদের সৈয়দা পাপিয়া আশরাফি, পাপিয়া সৈয়দা আশরাফি আশরাফি আপা, আর আমাদের মুয়াজ্জেম হোসেন আলাল ভাই। তারপরে যিনি লাইন মোহাম্মদ আসলাম চৌধুরীর সাথে একেবারে সম্পৃক্ত হয়ে একই সাথে থেকে এই ঐক্য প্রক্রিয়ার নেতৃত্ব দিচ্ছিলেন মনোয়াখালীর আমাদের চেয়ারম্যান নির্বাহী কমিটির জাতীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান সাহেব আর কি, বিএনপির নেতা নোয়াখালী, উনি ছিলেন এবং আরও অনেক নেতৃবৃন্দ ছিলেন। কিন্তু লাইমলাইট এবং ইয়াতে ছিলেন, প্রধান সহযোগী ছিলেন, একক প্রচেষ্টা ছিল চট্টগ্রামের এই পক্ষ থেকে লাইন মোহাম্মদ আসলাম চৌধুরীর। ওই মেসেজটা উনি কার্যকরী করলেন। তবে উনি আমাকে বলে গেছেন যে আমি একজন জুনিয়র, আমার জুনিয়র লিডার, তার মেসেজ নিয়ে আমি এই কার্যক্রম থেকে দূরে সরে আসবে কেন। তবে আমি একটা জিনিস উল্লেখ করেছিলাম, হি ইজ নট অনলি এ লিডার বাট অলসো FCA। আমি সাইফুর রহমান স্যারকে বলছিলাম উনি একজন FCA, একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি, একজন ডিগ্রিধারী ব্যক্তি, এবং চট্টগ্রামের বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, প্রজ্ঞা দিয়ে, দক্ষতা দিয়ে। উনি আজকে এতটুকু পর্যন্ত উঠে এসেছেন। আর ওনার চাওয়া পাওয়াটা তো সেটা ওনার জন্য নয়, এটা তো পুরো বিএনপির জন্য। তখন স্যার বলছিল ঠিক আছে, তুমি একটা মিডিয়া ডেকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমি একটা সংস্কার কার্যক্রম অকার্যকর করতে চাই, তবে তুমি কোনোদিন আমার এই জুনিয়র নেতার কাছে বলবে না যে ওনার কথায় আমি এই সংস্কার কার্যক্রম অকার্যকর ঘোষণা করতেছি। আমি এত বছর বলি নাই, কিন্তু আজকে যারা লাইন মোহাম্মদ আসলাম চৌধুরীকে কাটো করার চেষ্টা করে, অসম্মান করার চেষ্টা করে, কিন্তু সেটা কোনোদিন সফল হবে না। যিনি জিয়া পরিবারের, জাতীয়তাবাদী দলের একজন পরীক্ষিত সর্বোচ্চ ত্যাগী লিডার, আমাদের পারিবারিক শিক্ষাগুরু, কর্মজীবনের গুরু, আমার শ্রদ্ধেয় কর্মজীবনের গুরু লাইন মোহাম্মদ আসলাম চৌধুরী মহোদয় সেই অগ্রণী ভূমিকা পালন করছিলেন 111-এর পরবর্তী ঘটনায়। সেটা আমি এখন সাক্ষ্য দিলাম, এটা মেসেজ দিলাম সর্বস্তরের নেতৃবৃন্দের প্রতি। আজকে আপনারা জেনে সেটা করবেন। কি 111-এর পরে এই আগে পরে দুটো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দীর্ঘ 18 বছরের পরে নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত এই দলটি যে ভূমিকা পালন করেছে, সে ছিল চিটংয়ের কিং লাইন মোহাম্মদ আসলাম চৌধুরী সাহেব, মাটি ও মানুষের নেতা, চিটংয়ের অকুতোভয় সৈনিক। তার এই ভূমিকা যে তার এই সূক্ষ্ম বুদ্ধির অধিকারী। আসলে কোনো পার্লামেন্টের 300 পার্লামেন্টের কোনো কেউ দায়িত্ব নেয়নি, কিন্তু সে তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে সে এটাকে বাস্তবায়ন করেছে। অর্থাৎ আমাদের মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এবং তার উত্তরাধিকারী সূত্রে আমাদের বেগম খালেদা জিয়া এবং তার সুযোগ্য সন্তান তারেক রহমান সাহেবের নেতৃত্বে গড়া এই দল কখনো দুই পক্ষে বিরাজমান হতে পারে না। সেই লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী সাহেবই তার মেধা, তার প্রজ্ঞা, তার দক্ষতা, তার অভিজ্ঞতা আলোকে এটাকে বাস্তবায়ন করার জন্য সেটাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিয়েছে। আমরা দোয়া করি লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী সাহেবকে আল্লাহ তাআলা সুস্থ রাখো এবং তিনি যাতে আগামী দিনে বাংলাদেশের ভালো একটা দায়িত্ব নিয়ে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। আমি মনে করি বিএনপি মানে হচ্ছে যে একটা দল, বিএনপি মানে একটা পরিবার। আপনারা সবাই আমরা মিলে এই পরিবারেরই সদস্য। এই পরিবারের ভিতরে আমরা কোনো দাঙ্গা হাঙ্গামা আমরা দেখতে চাই না। আমরা এই পরিবারের সুস্বাস্থ্য কামনা করি এবং ভবিষ্যতে যাতে এই দলটি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে চলতে পারে, মানুষের কথা ভাবে। জিয়াউর রহমানের একটি কথা ছিল, সেটা হচ্ছে যে দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তো আমার আগে দলটাকে আমি সুসংগঠিত করতে হবে, কারণ জনগণ থাকলে এই দেশ থাকবে, জনগণ যদি না থাকে তাহলে দেশ থাকবে না। জনগণের স্বার্থে সংবিধানকে চেঞ্জ করা যায়, সংবিধানের ঊর্ধ্বে হচ্ছে জনগণ। আমার জনগণের প্রায়োরিটি হচ্ছে আগে। ধন্যবাদ আপনাকে আমার বীর চট্টলা টিভির পক্ষ থেকে। আপনি 18 বছর পরে একটি চমৎকার একটা নিউজ আমাদেরকে উপহার দিয়েছেন, এই জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আমার বীর চট্টলা টিভি এই ধরনের ইতিহাস যারা অবহেলিত, নির্যাতিত
এই ব্যক্তিদের নিয়ে তাদের পাশে দাঁড়াবো, তাদের দুঃসময়ে তাদের যে ভূমিকাগুলো ছিল সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ জনসম্মুখে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। বীর চট্টলা টিভির চেয়ারম্যান SM গিয়াসউদ্দিন সম্রাট, আর ক্যামেরার পিছন থেকে যিনি এই অনুষ্ঠান পরিচালনা করছেন আরেক সিনিয়র সাংবাদিক আছেন অপরূপ টিভির, আপনার নামটা বলুন। অপরূপ টিভি কার্তিক ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এই চট্টলা টিভির, বীর চট্টলা টিভির সফলতা কামনা করতেছি, আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করতেছি। আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে লন্ডনে অবস্থান করছেন, সুচিকিৎসার জন্য গিয়েছেন, সবাই জানেন। আমি ওনার সুস্বাস্থ্য, দ্রুত আরোগ্য লাভের কামনা করি। লাইন মোহাম্মদ আসলাম চৌধুরী মহোদয়ের আগামী রাজনৈতিক জীবনের সফলতা কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি। সবার প্রতি সালাম পেশ করতেছি। আসসালামু আলাইকুম।